আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি রকিবুর রহমান। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা জানেন যে পুঁজিবাজারের ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে একটা সামঞ্জস্য আছে এবং পুঁজিবাজার নির্ভর করে, যদি পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য নির্ভর করে, যদি পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি শক্তিশালী হয় এবং যদি মিউচুয়াল ফান্ড যদি ভালো কাজ করে, পোর্টফোলিওরা যদি ভালো কাজ করে এবং মার্চেন্ট ব্যাংকগুলো যদি অ্যাক্টিভিটিস ভালো থাকে এবং সেখানে যদি বিনিয়োগকারীরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাজারে বিনিয়োগ করে এবং তখনই পুঁজিবাজার একটা স্টেবিলাইজ হয়। আজকে আমরা পুঁজিবাজারে এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের দুজন অতিথি আছেন আমার সাথে, দুজন অতিথির সাথে আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। আমি প্রথমে আমাদের দুজন অতিথিকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল এবং তিনি পুঁজিবাজারের উপর কথা বলেন এবং অর্থনীতির উপর বিভিন্ন মিডিয়াতে কথা বলেন এবং বিভিন্ন রাইট আপ উনি লেখেন। আর আমার ডাইন পাশে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং তিনি অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুঁজিবাজারের একজন বিশ্লেষকও তিনি। আপনাদেরকে আমি এনটিভির মার্কেট ওয়াচে স্বাগত জানাচ্ছি। আপনারা বোধহয় এই অনুষ্ঠানের বোধহয় প্রথম এসেছেন আপনারা। জি, থ্যাংক তো ইউ। অধ্যাপক হেলাল, আপনি একজন অর্থনীতিবিদ, আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রীর পুঁজিবাজারের উপর যে একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য দিয়ে আমার আলোচনা আমি শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, শিল্পায়ন এবং বড় বড় অবকাঠামো উন্নয়নের জন্য একটি শক্তিশালী, স্বচ্ছ এবং কার্যকরী পুঁজিবাজার প্রয়োজন। এবং উনি আরও অনুরোধ করেছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলে আন্তরিকতার সাথে কাজ করবেন যাতে তারা একটা শক্তিশালী এবং কার্যকরী পুঁজিবাজার গড়ে তুলতে পারেন যেখানে দেশ এবং বিনিয়োগকারীরা নিরাপদ থাকবেন। আপনি এটাকে কীভাবে দেখছেন? না, কথা তো একেবারেই কি বলে আপনার স্বতঃসিদ্ধ। কারণ আপনার 16 কোটি মানুষ যে সঞ্চয় করছে, সেই সঞ্চয়টাই কিন্তু আপনার বিনিয়োগ হচ্ছে। জি। এখন এই সঞ্চয়টা বিনিয়োগ হওয়ার ক্ষেত্রে কতটা সঞ্চয় বিনিয়োগে যাবে, সেই ক্ষেত্রে আমরা বলি যে ফিনান্সিয়াল ট্রান্সমিশন, যে কিভাবে আপনার সঞ্চয়টা বিনিয়োগে যাচ্ছে। এখন সঞ্চয়টা বিনিয়োগে যাওয়ার ক্ষেত্রে আপনার মেইনলি দুইটা চ্যানেল আমাদের আছে। একটা হলো আপনার ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়ালস, যা আপনার যে মার্কেট আছে সেটা, আর আরেকটা হলো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল মার্কেট। এই দুইটাই কিন্তু আমাদের মূল আপনার স্রোত। তো সেখানে আমরা জানি যে ব্যাংকিং খাতে আপনি দেখবেন যে এখন কিন্তু অ্যাক্সেস লিকুইডিটি আছে এবং ব্যাংক টাকা নিয়ে বসে আছে, সেই হিসাবে কিন্তু আপনার বিনিয়োগে যে অর্থায়ন করা যেটা, সেদিক থেকে পর্যাপ্ত ডিমান্ড নাই। আরেকটা দিকে আপনি খেয়াল রাখবেন যে ব্যাংক যখন আপনার ইনভেস্টমেন্টের জন্য টাকা দেয়, তারা অনেক কশাস যে সেই টাকাগুলো যদি আপনার প্রপারলি ফিরে না আসে। যেমন আমরা জানি যে ব্যাংকিং খাতে অস্থিরতা আছে, বিভিন্ন করাপশন, বিভিন্ন কিছু হয়েছে এবং এখন সেন্ট্রাল ব্যাংক এবং সরকার কিন্তু এই ব্যাপারে খুবই কঠোর যে কীভাবে ব্যাংকের অর্থায়ন যেগুলো আছে সেগুলো প্রপারলি করা যায়। এখন ব্যাংক যদি আপনার এখানে স্লো থাকে, তাহলে আরেকটা আপনার অল্টারনেটিভ যেটা, সেটা ক্যাপিটাল মার্কেট। সাধারণত যেটা হয়, ব্যাংক যখন আপনার এনাফ আপনার মানি নিয়ে ট্রান্সমিট করে ইনভেস্ট না করতে পারে, তখন ক্যাপিটাল মার্কেট কিন্তু বিকল্প হিসাবে এখানে রোল প্লে করতে পারে। শুধু বিকল্প না, ব্যাংক যখন করছে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটের রোল আছে। কারণ আমি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকি, আমি যদি ব্যাংকের থেকে টাকা নেই, তাহলে আলটিমেটলি কী হবে, যখন আমার এই ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে, তখন সব কিছু সেল করে আমি যদি এটাকে লিকুইডেট করতে চাই, প্রথমে ব্যাংক তার অংশ নিয়ে যাবে। কিন্তু আমি যদি ক্যাপিটাল মার্কেটে যাই, তাহলে ক্যাপিটাল মার্কেটে যেই মানিটা আমি রেজ করবো, সেখানে কিন্তু রিস্কটাও তারা বিয়ার করছে। ফলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু শুধুমাত্র রিস্ক ছাড়া যারা টাকা রাখতে চায় সেই সঞ্চয়কারী থাকলে চলবে না। আপনাকে তার পাশাপাশি একটা বড় অংশ লাগবে যারা কিনা আপনার ইনডিরেক্টলি আপনার ক্যাপিটাল মার্কেটের মধ্যে দিয়ে আপনার বিনিয়োগ করবে। তার মানে কি, তারা খানিকটা রিস্কও নেবে। ফলে ক্যাপিটাল মার্কেটটা আপনি ক্যাপিটাল সংগ্রহ করছেন, যেখানে কিনা যারা আপনার সঞ্চয় করছে, সেই সঞ্চয়ের টাকাটা নিয়ে এসে তারা খানিকটা রিস্ক নিচ্ছে। তারা কি হচ্ছে, আপনার এই ক্যাপিটাল এবং আপনার যে কোম্পানি যেগুলো আছে সেগুলোর মালিকানা কিনছে। তো মালিকানা কেনা মানে শেয়ার হোল্ডার হচ্ছে, তারা শেয়ার হোল্ডার মানি হলো তারা কিন্তু আপনার এই বিনিয়োগের যে রিস্ক, সেই রিস্কটাও নিচ্ছে। ফলে আপনি ওই সঞ্চয়কারীকে যদি দুইটা ভাগে ভাগ করেন, যারা রিস্ক নিতে চায় আর যারা রিস্ক নিতে চায় না, শুধুমাত্র ব্যাংকে রেখে ফিক্সড অ্যামাউন্ট আর্ন করতে চায়, তাহলে যারা রিস্ক নিতে চায় তাদেরকে আপনি কোন চ্যানেল দিয়ে তাদেরকে আপনি দেখবেন? অবশ্যই তারা ক্যাপিটাল মার্কেট দিয়ে আসবে। ডক্টর মিজান, আপনার কাছে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়টি আপনি কীভাবে দেখছেন? যিনি এই পুঁজিবাজারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কিন্তু সাথে সাথে উনি একটা কথা বলেছেন, উনি পুঁজিবাজারকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকরী পুঁজিবাজারের কথা বলেছেন, যার মাধ্যমে
উনি দেশের উন্নয়ন এবং কর্মসংস্থানের কথা বলেছেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজটা করতে বলেছেন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টর অ্যান্ড দ্য কান্ট্রি। আপনি কীভাবে দেখছেন? থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে দিক নির্দেশনা, অ্যাম্বিশাস প্ল্যান যেটা, এটা কিন্তু খুব বাস্তবসম্মত এবং এর সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। বাংলাদেশের অর্থনীতির গত 20 বছরের যে মানে উপাখ্যান যেটা, সেটা কিন্তু উন্নয়নের। আপনি যদি আমাদের ম্যাক্রো ইকোনমির ইন্ডিকেটরগুলো দেখেন, আমাদের ইকোনমিক গ্রোথ রেটের এক্সিলারেশনটা যদি দেখেন, যে 90s ইট ওয়াজ অ্যাবাউট 4%, আর লেটেস্ট 10 years it is about 6.5%. So this is a serious acceleration in economic growth rate. This is wonderful. Not only that, per capita আমাদের ইনকাম যেটা মানে ইন কনস্ট্যান্ট প্রাইস পারচেজিং ইন দি অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন চেঞ্জ, সেখানেও কিন্তু মানে ইট হ্যাজ বিন মানে 3 times বিগার রাইট নাও কম্পেয়ার্ড উইথ হোয়াট উই হ্যাভ in 1991. মানে 91 সালে আমাদের যেটা পার ক্যাপিটা ইনকাম ছিল, রাইট নাও ইট ইজ 3 times লার্জার দ্যান দিস। সো ইট ইজ এ সিরিয়াস, ইট ইজ এ রিমার্কেবল ইন্ডিকেশন অফ ডেভেলপমেন্ট। এবং সরকারের যে মানে স্পেন্ডিং ক্যাপাসিটি যেটা অনেক বেড়েছে, সরকারের সক্ষমতা যেটা, সেখানেও কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে। ইভেন আমাদের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, সেখানেও ইনফ্যাক্ট আমাদের ইকোনমিক গ্রোথ রেটের ড্রাইভারটি হলো দুটো, ইকোনমিস্টই আইডেন্টিফাই করেন, যে একটা হলো মানে এক্সপোর্ট প্রোডাকশন, সার্জিং এক্সপোর্ট প্রোডাকশন, অ্যান্ড দি আদার ইজ মানে সোরিং রেমিটেন্স ইনফ্লো। গত 10 বছরই কিন্তু বাংলাদেশ অর্থনীতি $100 billion রেমিটেন্স রিসিভ করেছে এবং এই রেমিটেন্স কিন্তু আমাদের এগ্রিগেট ডিম্যান্ডকে সৃষ্টি করতে সাহায্য করেছে, এগ্রিগেট ডিম্যান্ডকে এক্সপ্যান্ড করতে সাহায্য করেছে। এবং আমার অর্থনীতির যে মনিটাইজেশন যেটা, মানে অর্থায়নের যে মাত্রা যেটা আমরা মেজার করি ইন টার্মস অফ M2 to GDP রেশিও, এইটা 2001 সালে ছিল 25%, এখন হলো এটা 60%। সো দিজ আর অল পজিটিভ থিংস। বাট ইন দ্য সেম টাইম মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি একমত পোষণ করে বলতে চাই যে আমরা যদি 2021 সালে মধ্য ইনকাম এর দেশে পরিণত হতে চাই, দেন উই হ্যাভ ট্রেমেন্ডাস ইনভেস্টমেন্ট নিডস। ইয়েস। এবং দ্যাট হ্যাজ টু বি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। তো আনফর্চুনেটলি বাংলাদেশের ইনভেস্টমেন্ট সিনারিটা হলো ব্যাংক বরোয়িং সেন্ট্রিক, এবং ব্যাংক বরোয়িং সেন্ট্রিক হওয়ার কারণে আমাদের এন্টায়ার কর্পোরেট গভর্নেন্স কিন্তু বাধাগ্রস্ত হয়েছে এবং উই হ্যাভ এক্সপেরিয়েন্সড মাউন্টিং প্রবলেম লোনস অ্যান্ড স্ক্যামস। আমরা এখান থেকে ট্রানজিশন চাই টুয়ার্ডস মানে ইকুইটি ফরমেশন, ইকুইটি বেসড ক্যাপিটাল অ্যাকুমুলেশন, অ্যান্ড ফর দ্যাট থিং মানে আমাদের পুঁজিবাজারের উন্নয়নের কোনো বিকল্প নাই। বাংলাদেশের পুঁজিবাজারকে যদি ভাইব্রান্ট করা যায়, ডায়নামিক করা যায়, এবং পুঁজিবাজারে যারা বন্ড হোল্ডার হবে বা যারা শেয়ার হোল্ডার হবে, যারা ইনভেস্ট করতে আসবে, তাদের ইন্টারেস্ট যদি আমরা প্রোটেক্ট করতে পারি, তাহলে পুঁজিবাজার উইল অ্যাকচুয়ালি কাম আউট টু বি দি ফোরাম to support these developmental needs. So মাননীয় প্রধানমন্ত্রীর যে developmental expectation, that is very crucially linked to this money potential development and good governance in the capital market, also in the bond market. জনাব ডক্টর হেলাল, আমি ডক্টর মিজান যে কথাটা বলতেছিলেন যে অ্যাকচুয়ালি যে ভিশন অফ দ্য মাননীয় প্রধানমন্ত্রী এবং যেভাবে গত 10 বছর আমাদের উন্নয়ন, আমাদের জিডিপি 6%-এর নিচে নামে নেয়, ইস ইজ ওয়ান্ডারফুল। এটা অন্যান্য দেশগুলি যেগুলি এই পর্যায়ে আছে তারা বাংলাদেশকে রোল মডেল হিসেবে গ্রহণ করছে এখন। তো কিন্তু হোয়াই ইট ইজ নট রিফ্লেক্টেড ইন দ্য ক্যাপিটাল মার্কেট, হোয়াই দ্য ক্যাপিটাল মার্কেট ইজ স্লেগিশ, হোয়াই দ্য ক্যাপিটাল মার্কেট ইজ ডিপ্রেসড। এখানে একটা মনে রাখতে হবে, যেটা ডক্টর মিজান একটু বলেছে, যে আমাদের এখনো পর্যন্ত আমাদের যদি আমরা দেখি যে ক্যাপিটাল যে আপনার অ্যাকুমুলেশন হয়েছে, তার কতটা আপনার মনে করেন ব্যাংকিং চ্যানেল দিয়ে হয়েছে আর কতটা আপনার মনে করেন যে ক্যাপিটাল মার্কেট দিয়ে হয়েছে, খুবই স্মল অংশ আপনার ক্যাপিটাল মার্কেট দিয়ে এসছে এখন পর্যন্ত। আচ্ছা, এখন আপনি যদি আমেরিকা দেখেন বা অন্যান্য দেশে দেখেন, সেখানে আপনি দেখবেন যে মানে নেট কিন্তু আপনার ব্যাংক দিয়ে বেশি, তারপর তাদের প্রফেশন অনেক বেশি। জি। আচ্ছা, সেখানে যেটা হয় আপনার প্রফেশন বড় হওয়াতে আপনার একটা ইকোনমির আপনার যে নার্ভ যেটা আপনার পালসটা কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটের আপস ডাউনস দিয়ে তারা বুঝতে পারে। যখনই আপনার ইকোনমি ভালো হওয়ার একটা চান্স আছে, তখন ক্যাপিটাল মার্কেট উঠে যাচ্ছে। তো ক্যাপিটাল মার্কেট দিয়ে বোঝা যাচ্ছে যে অর্থনীতি ভালো দিকে যাচ্ছে। আবার যখন একটু অর্থনীতি খারাপ দিকে যেতে পারে, মন্দা যেতে পারে, কোনো একটা গভর্নমেন্টের পলিসি এটাকে ডাউন ট্রেন্ড মানে শো করতে পারে, তখন কিন্তু আপনারা দেখবেন যে বিনিয়োগকারীরা কী হচ্ছে, ক্যাপিটাল মার্কেট থেকে হাত গুটিয়ে নিচ্ছে। আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে। আমাদের দেশে দেখবেন যে খুবই খারাপ অবস্থা, পলিটিক্যাল টার্মোয়েল বা আপনার স্ট্রাইক ফাইক এগুলো হচ্ছে, প্রোডাকশনে আপনার ডিসরাপশন হচ্ছে, তার মধ্যে দেখবেন যে ওই দিন আপনার ক্যাপিটাল মার্কেট খুব বাড়ছে। আবার দেখবেন যে কোনো সমস্যা নেই এবং অর্থনৈতিক ভালো গুড নিউজ আছে, তখন আপনি দেখবেন যে ক্যাপিটাল মার্কেটটা কী হচ্ছে, আপনার ফল করছে। তার মানে কি? তার মানে ইকোনমির যে ফান্ডামেন্টাল, সেই ফান্ডামেন্টালের সাথে আমরা ক্যাপিটাল মার্কেটের একটা স্ট্রং রিফ্লেকশনটা এখানে নাই।
তো এখন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কেন নাই বা সেটা মানে কতটা দরকার। একটা হলো যে আমাদের মার্কেটটার এখনও ডেপথ অনেক বেশি না। আপনি যদি দেখেন যে টোটাল যে আপনার মানে এই ইকোনমির যে আপনার সাইজ, সেই তুলনায় আপনি যদি মার্কেট মানে ক্যাপিটালাইজেশন দেখেন, তাহলে আপনি দেখবেন এখনও কিন্তু আপনার এটা অনেক বেড়েছে। আবার যখন বাবল হয় তখন আপনি দেখবেন যে অনেক বেড়ে যায়। যেমন 3,68,000 কোটি টাকা বোধহয় হয়ে গেছিল আপনার ওই ডিসেম্বরের আপনার ওই যেদিন আপনার ব্লাস্ট করে 5 তারিখ না 6 তারিখ বোধ হয়। আবার যখন আপনার প্রাইস ইন্ডেক্স যখন নেমে এসছে তখন এটা কমে এসছে। কিন্তু ওভারঅল আপনি দেখবেন যে এটা এখনও কম। এখনও কম মানে কি, এখনও আপনার ক্যাপিটাল যেহেতু কম রেজ হচ্ছে আপনার এই মার্কেটের তুলনায়, তার মানে ওভারঅল যত কোম্পানি আছে তার তুলনায় খুব ক্ষুদ্র অংশই আপনার এখনও ক্যাপিটাল মার্কেটে লিস্টেড। তাহলে কথা হলো যে কেন কোম্পানিগুলো আপনার ক্যাপিটাল মার্কেটের থ্রু দিয়ে যাচ্ছে। অধ্যাপক হেলাল, একজন বিনিয়োগকারী প্রশ্ন করতে চাচ্ছেন। জনাব বিনিয়োগকারী, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। চিটাগং থেকে রিয়াদ বলছি। জি বলুন। জি, আমি এফআরসি নিয়ে বলতে চাচ্ছি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি, শুনতেছি বিশেষজ্ঞ থেকে যে এখানে অডিটর কোম্পানিগুলোর জবাবদিহিতা বা শাস্তির ব্যবস্থা আছে। তো এখানে যে কোম্পানির এই আপনার 3টা কোয়ার্টারে ইপিএস দেওয়া হয়, এগুলো তো আপনার ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করে বা কারসাজি করে ইপিএস গুলো দেওয়া হয়, এরকম একটা পারসেপশন আছে। তো এদের জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? আচ্ছা, আমরা আরেকজন দর্শক আছে প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বাদল বলছি আজিমপুর থেকে। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মার্কেটে প্রাণ বলে মিউচুয়াল ফান্ড গুলো, হ্যাঁ, কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডের বর্তমান যে অবস্থা, হ্যাঁ, প্রাইমারি মার্কেট হচ্ছে যে 10 টাকা পেজ ভ্যালুর নিচে, হ্যাঁ, 3 টাকা 4 টাকা। এই মিউচুয়াল ফান্ড গুলো আমাদের ভবিষ্যৎ কি ভাই, আমরা কি করতে পারি? ডক্টর মিজান বলবেন দুটো প্রশ্নের? জি, থ্যাংক ইউ। দর্শক দেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মানে ফর রেজিং ভেরি টু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। একটা হলো যে মানে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের সাথে অডিট ইন্ডিপেন্ডেন্স এবং আর্থিক প্রতিবেদনের গুণগত মানের একটা প্রশ্ন উনি তুলেছেন। ডেফিনেটলি মানে আমি আপনার সাথে পুরোপুরি একমত যে প্রকাশিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিনিয়োগকারীদের ব্যাপক রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন আছে, এবং এখানে যে আর্নিংস পার শেয়ার বা এখানে ফ্রি ক্যাশ ফ্লো বা অপারেটিং ক্যাশ ফ্লো যে মেজার্সগুলো আসে, সেগুলোর রিলায়েবিলিটি এবং সেগুলোর ইনভেস্টমেন্ট রেলেভেন্স, এটা নিয়ে আমাদের মধ্যে যথার্থই কোশ্চেন আছে, এবং এই কোশ্চেনগুলো খুব সাবস্ট্যান্সিয়েটেড। কারণ আমরা যখন রিসার্চ করে দেখি তখন আমরা শুধু নন কমপ্লায়েন্স পাই না, আমরা আর্থিক ইনফরমেশনগুলোর গুণগত মানেও ব্যাপক তারতম্য অবজার্ভ করি। তবে সেখানে ভেরিয়েশন আছে। দেয়ার আর মেনি কোম্পানি যেখানে এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের গুণগত মান খুব ভালো, আবার দেয়ার আর মেনি কোম্পানি যেখানে এই গুণগত মান খুব প্রশ্নবিদ্ধ। তো সেই জায়গাটাতে মানে ইমপ্রুভমেন্টের জন্য অডিটরদের একটা বিরাট ভূমিকা আছে। অডিটরদের ভূমিকাকে পরিধানযোগ্য করার জন্যই কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ওদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার জন্যই তো এটা আনা হয়েছে। নট অনলি দ্যাট, তাদের ইন্ডিপেন্ডেন্স, তাদের স্বাধীনতা বৃদ্ধি করার জন্যই কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তৈরি করা হয়েছে। বাট এইটার সুফল মানে এটা কিন্তু লং টার্ম একটা ব্যাপার হবে। এবং আমি মনে করি যে অডিট প্রফেশন যেটা আছে, অডিট প্রফেশন নিজেও কিন্তু সেলফ রেগুলেট করতে পারে, এবং সেখানে যে মেইন ইনস্ট্রুমেন্টটা হবে সেটা হলো বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন এবং আমাদের যে স্টক এক্সচেঞ্জ, যেটা যাদেরকে আমরা সিউডো রেগুলেটর বলি, তাদের কিন্তু কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্ট আছে, এবং ওইখানে প্রপার হিউম্যান ক্যাপিটাল লাগবে, ওইখানে স্কিল্ড ম্যান পাওয়ার লাগবে, যারা কিনা এই আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা এবং প্রকাশিত তথ্যের গুণগত মান এটাকে রিভিউ করার সক্ষমতা তাদের থাকে। এবং উই শুড প্রসিকিউট যেসব কোম্পানি রিলায়েবল ইনফরমেশন প্রোডাকশনে ব্যর্থ হয়। আর মিউচুয়াল ফান্ড নিয়ে যে প্রশ্নটা আসছে, ডেফিনেটলি মানে আমারও সেম কনসার্ন আছে। মিউচুয়াল ফান্ডস আর সাপোজ টু বি ম্যানেজ বাই very high skilled managers, fund managers. Not only managers, that should be skilled and professional and also honest. Right, professional এবং transparent ওয়েতে এটা ম্যানেজমেন্ট হওয়ার কথা ছিল। এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যখন আমরা মানে এটাকে ইন্ট্রোডিউস করি, তখন একটা প্রাইমারি মোটিভেশন ছিল যে যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর, যারা পেনশনার্স, যারা ফিক্সড ইনকাম প্রেফার করে, তাদেরকে একটা নতুন ইনস্ট্রুমেন্ট অফার করা যেখানে ক্যাপিটাল লসের সম্ভাবনা খুব মিনিমাম হবে এবং যেখান থেকে একটা সার্টেন ইনকামের সুযোগ থাকবে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ইভেন ইকুইটি থেকে খারাপ আমরা দেখতে পাচ্ছি। এটার কারণ হলো এখানে ট্রান্সপারেন্সির অভাব আছে, নাম্বার 1। নাম্বার 2, এর ম্যানেজমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সক্ষমতা নিয়েও আমাদের ব্যাপক প্রশ্ন আছে। ওনরা এই ফান্ডটা কীভাবে ম্যানেজ করেন, এবং বিশেষ করে মার্কেট বাবলের সময় ওনরা যখন ফান্ড ম্যানেজ করছেন তখন ওনারা গ্রেডি হয়ে গিয়েছিলেন। ওনারা কিন্তু
ফান্ডামেন্টালস ফলো করে এবং রুল ফলো করেন নাই, দে গট ভেরি এক্সপোজ টু সার্টেন সিকিউরিটিস এবং খুব রিস্কি সিকিউরিটিস। তখন মার্কেট ক্রাশের পরে মেনি অফ দি ফান্ড ম্যানেজার্স তারা কিন্তু এই ফান্ডটাকে আর ওখান থেকে বের করে নিয়ে আসতে পারেন নাই, যে কারণে অনেক মিউচুয়াল ফান্ড এখন তাদের ফেস ভ্যালুর নিচে ট্রেডেড হচ্ছে। এইটা আমি বলবো এটা তো অনেক হতাশার কারণ। এটা সত্যি হতাশাব্যঞ্জক এবং এটা এই প্রফেশনাল ম্যানেজারের কাছ থেকে আমরা কখনোই আশা করতে পারি না। এখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা বড় ভূমিকা আছে। আমি মনে করি যে মিউচুয়াল ফান্ডের আপনার পোর্টফোলিও এর ভিতরে যে কী কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলো আছে এইটার একটা টাইমলি ডিসক্লোজার খুব জরুরি। তাহলে কি হবে, বিনিয়োগকারী যারা মিউচুয়াল ফান্ড চুজ করবে তারা যেমন আপনি এখন দেখবেন যে মার্কেট প্রাইস বেসড এনএভির সাথে মার্কেট প্রাইস ইন দি স্টক এক্সচেঞ্জ মিউচুয়াল ফান্ডের ব্যাপক তারতম্য আছে। এটা কিন্তু থাকার কথা না। যদি মার্কেট যদি রেশনাল হয়, ইনভেস্টর যদি রেশনাল হয়, তাহলে মার্কেট প্রাইস বেসড এনএভি এবং মার্কেট প্রাইস যেটা আমরা অবজার্ভ করতেছি এই দুটোর মধ্যে একটা পারফেক্ট কোরিলেশন থাকবে এবং দেয়ার উইল বি এ স্মল গ্যাপ। কিন্তু আমি দেখতে পাচ্ছি দেয়ার ইজ ওয়াইড গ্যাপ। ইট ইন্ডিকেটস যে দেয়ার ইজ সাম মানে ল্যাক অফ ট্রান্সপারেন্সি। মানে যে প্রাইসটা সে দাবি করছে এইটার ভ্যালিডেশন বিনিয়োগকারীদের কাছে অ্যাভেলেবল করতে হবে এবং ফর দ্যাট থিং উই নিড টু চেঞ্জ দি সার্টেন রুলস। এখানে আপনার আমি একটু অ্যাড করি যেটা পয়েন্টেই প্রথম যে পয়েন্টটা আসছে আপনার যে আপনার ফাইন্যান্সিয়াল যেটা হচ্ছে, হ্যাঁ সেখানে মনে রাখতে হবে আমরা সবসময় বলছি যে মৌলভিত্তির উপর বেস করে মার্কেটটা হইতে হবে। আচ্ছা, মৌলভিত্তির উপর বেস করে যদি না হয় তাহলে কি সমস্যাটা হয়? আমি এটা আপনি একটু আগে যে প্রশ্নটা করছিলেন যে কেন অনেক কোম্পানি এর মধ্যে আসতেছে না, কেন ভালো ভালো কোম্পানি আসে না, সেখানে হলো যে যেহেতু মৌলভিত্তির উপর বেস করে আপনার দেখা যাচ্ছে কি প্রাইসিংটা আপনি দেখতে পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখেন যে আমি যে মৌলভিত্তির কথা বলছি ইপিএস, আমি জানি যে ইপিএসটা যেটা রিপোর্টেড হচ্ছে সেটার উপর আমি ডিপেন্ড করতে পারছি না। তা আমি যদি ওই ইপিএসের উপর ডিপেন্ড না করতে পারি, আমি যদি সেই অডিটটা যদি আমি অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে আমি ফান্ডামেন্টাল যে আমি বলছি ফান্ডামেন্টালটা কোত্থেকে আসবে? সেটা তো এই রিপোর্টিং থেকে আসবে। অধ্যাপক হেলাল, আমরা প্রিয় দর্শক, একজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি স্যার একটা প্রশ্ন দিয়ে স্টক ফার্মে আইডিসি আমি কিছু শেয়ার কিনেছি, এইখানে ইনভেস্ট করলে কেমন স্যার ভালো হবে? এই জন্য হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রিয় দর্শক, আপনি কোন শেয়ার কী দামে কিনেছেন বা কোন শেয়ার কিনবেন বা না কিনবেন এগুলি বলার মতো লাইসেন্স কিন্তু আমাদের হাতে নেই। মানে এটা একটা অ্যানালিস্টদেরকে একটা লাইসেন্স দেওয়া হয় পৃথিবীর সব দেশে, যে এটা আমেরিকাতেও আছে, ইউরোপে আছে, ভারতেও আছে। তো এক্সপার্টরা সবসময় বলে এই শেয়ারটা এই দামে বেশি কিনবেন না, এই দামে বিট করেন, এই দামে কিনেন, এই দামে এই করেন। কিন্তু আমাদের এখানে কিন্তু আপনি কোনটা কিনেছেন এটা ভালো হবে কি খারাপ হবে এটা বলার কিন্তু ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি। সেই জন্য সরি, আমরা এইটার ব্যাপারে আপনাকে কিছু বলতে পারবো না। অধ্যাপক হেলাল, আপনার কাছে আমি যে কথাটা বলছিলাম যে যদি মৌলভিত্তির উপর বেস করে যদি মেইন আপনার মানে পরিচালনা না হয়, তাহলে আপনি আলটিমেটলি তাহলে মার্কেটটা কিসের উপর বেস করে চলবে? রিউমারের উপর বেস করে চলবে, স্মার্ট মানি কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে ইমোশনের উপর, ঠিক আছে? আচ্ছা, এখন সে জায়গাটা আপনারা দেখেন যে আমি একটা ভালো কোম্পানি কেন এখানে লিস্টেড হবে? যদি সে জানে যে এখানে প্রাইসিংটা প্রপার না, আমার যদি ক্যাপিটাল বেজ অনেক বড় থাকে তাহলে আমার প্রাইস ফান্ডামেন্টাল ভালো থাকলেও নিচে থাকবে। কেন? কারণ ম্যানিপুলেট করা যায় না বলে আমার প্রাইস অনেক উঠবে না। ফলে আমার ক্যাপিটাল আমি যদি এখানে নিয়ে এখান থেকে যদি আমি কালেক্ট করতে চাই, তাহলে আমি আমার এক্সিস্টিং যে গুডউইল সে অনুযায়ী কিন্তু আমি আমার সুবিধাটা পাচ্ছি না। তাহলে ভালো ভালো কোম্পানি কিন্তু আসতে চাইবে না। সেজন্য আমি বলছি যে কিন্তু অধ্যাপক হেলাল, আপনাকে যেটা আমি বলতে চাই যে অনেকে আসতে চান না জবাবদিহিতার কারণে। কারণ এই ক্যাপিটাল মার্কেটে আসলে আপনাকে অনেক জবাবদিহি করতে হবে, সেটা বলেন অ্যাকাউন্টিং। আপনি যদি সেটা বলেন, ফ্যামিলি বেসড কোম্পানিগুলি অনেক এক্সপেনশন করছে, আপনারা তারা ব্যাংক থেকে টাকা নিচ্ছে, বিদেশ থেকে সরাসরি এখন টাকা নিচ্ছে, আপনারা জানেন, কিন্তু তারা পুঁজিবাজার থেকে টাকা নিচ্ছে না জবাবদিহিতার কারণে। আপনি এভাবে খেয়াল করেন, জবাবদিহিতে বরং ইভেন আরো কম পুঁজিবাজারে বোঝে না বলে জবাবদিহি কম করতে হয়। ব্যাংকগুলোতে আপনি এরাই কিন্তু ধরেছে, দেখেন আপনি যে বলছেন যে বড় বড় যারা আছে তারা ব্যাংক থেকে পার পেয়ে যাচ্ছে বলছেন না, আমি পার কথা বলছি না। অনেক সময় জবাবদিহিতা মানে এখানে তো ধরেন অ্যাকাউন্টিং রিপোর্টিং অনেক কিছু আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনি দেখেন যে এই যে আপনার পুঁজিবাজারের ব্যাপারটা আমরা কিন্তু রিপোর্টিং নিয়ে অনেক অভিযোগ পেয়েছি। আপনি 2010 সালে আপনি দেখেন ইকোনমিক গ্রোথ কিন্তু 2010 সালে এবং এখন কিন্তু মোটামুটি একই লেভেলে আছে, 6% প্লাস। তাহলে 2010 সালে যখন আপনার কোম্পানিগুলো 100% আপনার ডিভিডেন্ড দিয়েছে, স্টক ডিভিডেন্ড দিয়েছে, আপনি দেখবেন 150%, 50% সবাই দিয়েছে। তারপরের বর্ষগুলোতে আপনি দেখবেন কি চুপসায় গিয়েছে। এখন ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রভিশনিং ব্যাপার ছিল, ব্যাংক ছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা কেন প্রফিট দিতে পারছে না? তাদের প্রফিটেবিলিটি কোথায় ফল করেছে? কারণ একটা সময় যখন বাবল হয়েছিল তখন তারা অনেক বেশি আপনার এগুলো দিয়ে। আমরা একটু নামাজের বিরতিতে যেতে হবে। বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি মার্কেট ওয়াচে
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রফেসর হেলাল, আপনি যে কথাটা বলছিলেন বলুন। না, আমি যেটা বলছি যে এই যে আরেকটা কথা, মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা, যেটা যখন আপনার বাবল তৈরি হয়েছিল 2009-10-এ, তখন কিন্তু আপনার একটা মুদির দোকানিও ভাবছে যে আমি যে আইটেম কিনবো এটা তো অনেক বেশি বাড়তেছে, এক্সপার্ট যা কিনে তার থেকে আমারটা আরও বেশি বাড়তেছে, কারণ সকল আইটেমের দাম হু হু করে বাড়তেছিল। তখন আপনার একজন যে এক্সপার্ট, তার এক্সপার্টিস দিয়ে যে আইটেমগুলি আপনার কিনবে, সেখানে যে আপনার গেইন বেশি হবে এটা কিন্তু ঠিক ছিল না। আবার যখন মার্কেট যখন ক্রাশ করলো, তখন আপনারা দেখেন যে এক্সপার্ট উনি যত যে আইটেমই কিনুন না কেন, কারণ ওভারঅল মার্কেট যখন কারেকশন হচ্ছে, তখন কিন্তু আপনার এক্সপার্টিস কাজে আসছে না। সেই হিসাবে আপনার মিউচুয়াল ফান্ড কিন্তু চমক দেখাইতে পারে নাই, বরং ওই সময় যখন আপনার হাইয়ে যখন কিনেছিল, তারপরে যখন কারেকশন হয়েছে, সবাই কিন্তু এফেক্টেড হয়েছে, মিউচুয়াল ফান্ডও এফেক্টেড হয়েছে। এখন যখন মার্কেটটা স্টেবল হবে, তখন যাদের এক্সপার্টিস আছে, তারা যখন ভালো ভালো আইটেম কিনবে এবং তারা যখন অনেস্টলি ডিল করবে, তখন আপনি দেখবেন যে সাধারণ বিনিয়োগকারী দেখবে যে একটা ফান্ডের রিটার্ন অনেক হাই, আমি আমি যে ইনভেস্টমেন্টগুলো করছি আমার তুলনায়, তখন তারাও আগ্রহী হবে। এবং এখন যারা এক্সপার্ট তারা কিন্তু আপনার স্টেবল মার্কেটে মিউচুয়াল ফান্ডের কিন্তু হাই প্রফিট দেখাইতে পারবে। ফলে আমি মনে করি না যে মিউচুয়াল ফান্ডের দিন শেষ হয়ে গিয়েছে। কিছু কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো ম্যানেজড হয়েছিল, কিন্তু বেশিরভাগ কিন্তু ভালো ম্যানেজড হয় নাই। ফলে আমি মনে করি একটা স্টেবল মার্কেট সামনে যেটা আমরা দেখব, সেই মার্কেটে মিউচুয়াল ফান্ড ভালো করার চান্স অনেক বেশি, যদি অনেস্টলি ফান্ড ম্যানেজ করা। আমরা একটা টেলিফোন আছে, প্রথমে এটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে ফোনটি করুন। আমার মনে হয় 27 টাকা। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি রকিব ভাই, আমার নাম আমিনুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, এই যে আমি আসলে ওই যে আপনারা সবাই বলেন যে ন্যাব ভালো হইতে হইব, যে শেয়ারের ন্যাব ভালো, কোম্পানির রিপোর্ট ভালো, ইপিএস ভালো, সবকিছু দেখে তারপরে শেয়ারটা কিনবেন। তো একটা শেয়ারের ন্যাব দেখলাম যে 73 টাকা, ওই শেয়ারটা বাজারে আছে আপনার 30 টাকা। তো ওই শেয়ারটা কিনলাম, এখন দেখা যাচ্ছে যে ওইটা আরো কমে যাচ্ছে। এখন ন্যাবের সাথে কি এই শেয়ারের মূল্যের কোনো ব্যাপার আছে, বা কোম্পানি পরিচালকদের কোনো এটার মধ্যে কোনো আছে? আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর। প্রিয় দর্শক, আরেকজন দর্শক আছেন, প্লিজ আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি বলুন ভাইয়া। যে আমি আমিনুল ইসলাম পাবনা থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমাদের যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আইপিওতে 20% কোটা দেওয়ার কথা আছে, হ্যাঁ, জি, সেটি কি যথাযথভাবে আমরা পাচ্ছি কিনা? কারণ আমার 4টে এফেক্টেডের আছে, সেখানে দেখা যায় 4 গুণ 5 গুণ শেয়ার যদি সেখানে হয়, আমি একটাও পাইনি। তাহলে কি আমরা যথাযথ পাচ্ছি কি না পাচ্ছি, আমরা এটা বুঝবো কিভাবে? আচ্ছা জি, আমরা জানাচ্ছি। জি, আরেকজন প্রিয় দর্শক আছেন, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা দেখেছি যে অনেক কোম্পানি আছে, তারা আর্নিং ভালো করছে, ব্যবসা ভালো করছে, অথচ ডিভিডেন্ড দেওয়ার সময় নো ডিভিডেন্ড ঘোষণা করে দিচ্ছে হঠাৎ করেই। গত বছরের ইপিএস তারা ভালো করেছে, সব ব্যবসা করেছে, বাট নো ডিভিডেন্ড। এইটা দেখার কি আছে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নতুন অনেকগুলো কোম্পানি আসছে বাজারে, তারা প্রথমে এসেই দেখা গেল যে বোনাস ডিক্লেয়ার করছে, একটা ভালো হ্যান্ডসাম বোনাস ডিক্লেয়ার করছে, করার পরে কিছুদিন পরে তার পরিচালকরা বোনাস শেয়ারগুলো সব বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে বাজার থেকে, হুহু করে শেয়ারটা দাম পড়ে যাচ্ছে। তারপরে বছর দেখা গেল যে একদম খুব সামান্য হয়তো 10% করে দিয়ে একদম মানে বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটাও কি নেই? জি জি, আমরা বুঝতে পেরেছি। জি ডক্টর মিজান, যদি আপনি একটু সংক্ষেপে বলেন আর কি। জি, আমরা ছোট করে 3টি প্রশ্নই খুব প্রাসঙ্গিক প্রশ্ন। প্লিজ। একটা হলো যে এনএভি এবং ইপিএস। না, উনি এনএভির কথা বলেছেন, এনএভি দেখে শেয়ারটা কিনেছেন। এনএভি দেখে ইপিএসও মানে উনি বিবেচনা করেছেন ডেফিনেটলি, এগুলো বিনিয়োগ সিদ্ধান্তের জন্য রেলেভেন্ট কিনা। জি, আপনি পাস্ট এনএভি এবং পাস্ট ইপিএস এটা রেলেভেন্স আছে, কিন্তু মানে ইপিএস যখন আমরা বলি এটা কিন্তু ফিউচার ইপিএস, ফোরকাস্ট ইপিএসের কথা বলি। তো ফোরকাস্ট ইপিএস মানে কি, ফোরকাস্ট করার জন্য আমাদের রিলায়েবল পাস্ট ইপিএস দরকার হয়, মানে আর্নিংস এবং এই যে অ্যাকাউন্টিং এনএভি মেজার যেটা আছে এইটার এই তথ্যটার রিলায়েবিলিটি দরকার আছে। আমরা দেখেছি যে মেনি লিস্টেড কোম্পানিজ তাদের এই এনএভির যেহেতু এটা অ্যাকাউন্টিং মেজার, এইটার এই রিলায়েবিলিটি নিয়ে একটা বড় প্রশ্ন আছে, কারণ এখানে দেয়ার আর সামটাইমস মানে রিভ্যালুয়েশন গেইনস অ্যান্ড মেনি আদার গেইনস, যেগুলো আদার কম্প্রিহেনসিভ ইনকামের মাধ্যমে
ইকুইটির মধ্যে ঢুকে পড়ে এবং এনএভিকে ওভারস্টেট করতে দেখি, পার্টিকুলারলি যখন কোনো কোম্পানি আইপিওতে আসে অথবা আরপিওতে যায়, রাইট শেয়ার দিতে যায়। সো এনএভি আপনি যখন দেখবেন, মানে ইউ হ্যাভ টু বি কশাস যে এনএভির ভিতরের কনস্টিটিউয়েন্ট এলিমেন্টসগুলো কী কী আছে। আর নাম্বার ওয়ান হলো, দুই নম্বরটা হলো যে ইপিএস, মানে নেক্সট ওয়ান পিরিয়ড অ্যাহেড ইপিএস এবং গ্রোথ ইন ইপিএস, দিজ আর টু ভেরি ক্রুশিয়াল ইনফরমেশন। এবং এইটা দুইটাই কিন্তু এক্সপেক্টেড ইনফরমেশন, ফোরকাস্ট ইনফরমেশন। তো এইটা ফোরকাস্ট করা কিন্তু খুব টেকনিক্যাল জব এবং আপনাকে অ্যানালিস্ট সার্ভিস নিতে হবে অথবা আপনাকে নিজে অ্যানালাইজ করতে হবে, এবং দ্যাট ডিপেন্ডস অলসো ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস। আর একটা প্রশ্ন ছিল যে এফেক্টেড ইনভেস্টরদের নতুন যে কোটার বিষয়টা 5-6টা অ্যাকাউন্টে করেন, একটাও পান না। এটা সম্ভবত 10% ছিল মনে হয় নাকি? এটা তো আমার কাছে মনে হয় যে ইট ইজ বিং এনফোর্সড বাই দি রেগুলেটর এবং স্টক এক্সচেঞ্জ, এটা ব্রোকারেজ হাউসগুলোর মাধ্যমে, স্টেক হোল্ডারদের মাধ্যমে দে এনফোর্স দিস অ্যালটমেন্ট অফ শেয়ারস টু দি এফেক্টেড ইনভেস্টরস। এখন যেহেতু লটারির ব্যাপার আছে, যদি কেউ না পায় মেবি ওই লটারির মধ্যে উনি হয়তো, মানে হি ওয়াজ নট লাকি টু গেট ইট। তো আমি মনে করি যে মানে এইটা ট্রান্সপারেন্ট উপায় করা হয়। আর থার্ড কোশ্চেন যেটা, যে নিউলি ইস্যুড স্টকস, নতুন যেগুলো আসছে এরা অনেকেই স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই, স্টক ডিভিডেন্ড ইজ নো ডিভিডেন্ড ইন দ্য সেন্স। কেন আমি বলছি এটা? স্টক ডিভিডেন্ড মানে হলো যে প্রফিট রিটেনশন হয়, রিইনভেস্টমেন্ট হয়। যদি জিরো এনপিভি প্রজেক্টে প্রফিট রিটেনশন হয়, রিইনভেস্টমেন্ট হয়, তাহলে ওই স্টক ডিভিডেন্টের যে অ্যামাউন্ট আছে এটা ক্যাপিটাল গেইনে কনভার্ট হবে এবং সেই ক্ষেত্রে ট্যাক্স সেভিংয়ের মাধ্যমে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। যদি খুব ভালো প্রজেক্টে ইনভেস্ট হয়, পজিটিভ এনপিভি, তাহলে দেয়ার উইল বি এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন ফিউচার প্রাইস ইমপ্রুভমেন্ট। আর স্বভাবত যেটা হয়, ইন মোস্ট টাইমস যেটা হয়, যে অনেক সময় ম্যানেজমেন্ট ব্যাড প্রজেক্ট ইনভেস্ট করে। ব্যাড প্রজেক্ট মানে হলো যে প্রজেক্ট নেগেটিভ এনপিভি জেনারেট করবে, তাহলে স্টক ডিভিডেন্ড কিন্তু আপনার ফিউচার প্রাইসকে হার্টও করতে পারে। এই জন্য স্টক ডিভিডেন্ড এখানে উদ্দেশ্যটা, সম্মানিত বিনিয়োগকারী যে প্রশ্নটি করতে চেয়েছেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা বলছে যে ওনারা আইসা প্রথমে একটা স্টক ডিভিডেন্ড কেন দেয়? আমি মনে করেন সে 25% স্টক ডিভিডেন্ড দিল, ওইটা তো আর লক ইনে নাই, কারণ স্পন্সর শেয়ার 3 বছর লকিং থাকে। তো উনি 25% স্টক ডিভিডেন্ড দেওয়ার পর শেয়ারের দামটা বাড়ার পর উনি শেয়ারটা বিক্রি করে দেন। ওই উদ্দেশ্যটার কথা বলছি, আমি ওনার কনসার্নটাকে উদ্দেশ্যটার কথা বলছি, যে মোটিভ অফ গিভিং স্টক ডিভিডেন্ড। আমি একটু শেষ করি, যেটা সেটা হলো যে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে, বোম্বে স্টক এক্সচেঞ্জে আপনি দেখবেন যে নিউলি ইস্যুড সিকিউরিটিজের ক্ষেত্রে এই স্টক ডিভিডেন্ড হলেও এইটার সেলের উপর কিন্তু 3 ইয়ার্স একটা মানে এম্বার্গো থাকে, এখানে নাই। তাহলে মানে ওনার কনসার্নটা কিন্তু ভ্যালিড। আমরা কিন্তু এইসব মানে প্রমোটার শেয়ার হোল্ডার, স্পন্সর শেয়ার হোল্ডার অথবা ম্যানেজমেন্ট শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে এই স্টকগুলো থেকে বের হয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিচ্ছি। আই থিঙ্ক ফর প্রোটেকশন অফ ইনভেস্টার্স, মানে উই হ্যাভ টু চেঞ্জ দি রুলস and bring in correct fair rules যাতে করে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হয়। আমি আপনাকে একটা প্রশ্ন, আমি আপনার সাথে এই জিনিসটা আলোচনা করলে আরো ফেয়ার হবে, আমাদের বিনিয়োগকারী বুঝবেন। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড কোথাও দেয় না, স্প্লিট করে। যেমন অ্যাপেল, আপনি দেখেন সবসময় শেয়ার স্প্লিট করে, কিন্তু ওনাদের গ্রোথ অনেক বাড়ে, ইপিএস অনেক বাড়ে, নেব অনেক বাড়ে, কারণ ওই যে ইনভেস্ট করে। এটা ইভেন ভারতও আপনার ক্যাশ ডিভিডেন্ড চেয়ে স্টক দেয়, স্প্লিট করে, কিন্তু ওদের গ্রোথ অনেক বাড়ে, ওদের ইপিএস বাড়তেই থাকে, ওদের গ্রোথ ন্যাপ সবই বাড়তে থাকে, ইনকামও বাড়তে থাকে। সাথে এগ্রি করে এই যে বিনিয়োগকারী প্রথম যে, কিন্তু আমাদের মোটিভটা তো খারাপ। বিনিয়োগকারী যে লাস্ট প্রশ্নটা করলেন সেটা খুব ইম্পর্টেন্ট, এভাবে দিচ্ছি আমি, খুব ইম্পর্টেন্ট। 2010 সালে যখন আপনি এত প্রফিটেবল ছিল, তখন এরপরে ক্রাশ করার পরে কি হলো, অনেকেরই 2% মিনিমাম 2% আপনার শেয়ার থাকতে হবে, শেয়ার নাই। তাহলে 100% আপনি যখন বোনাস দিলেন, 50% বোনাস দিলেন, দেওয়ার পরে কি করে হয় যে আপনার 2% বা মিনিমাম 2% আপনার অনেকের নাই? তার মানে কি, মার্কেটটা তো হিটেড ছিল, হিটেড মার্কেটে আপনার শুধু সব শেয়ার না, নিজের শেয়ার এবং বোনাস, বেশি বাড়তি বোনাস দিয়ে সেই বোনাস শেয়ারটা আপনি সেল করেছেন, তাতে করে ওভার সাপ্লাই করে আপনি বের হয়ে গেছেন, ডিমান্ড করার লোক নাই, সেজন্য তো ক্রাশ করেছে। এখানেও একই অবস্থা, নতুন কোম্পানি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাধ্য হয়েছে, আপনার মনে আছে ওই যে টোটাল 30% অফ দ্য শেয়ারস বোর্ড অফ ডাইরেক্টরস এবং 2% অফ দ্য পেড আপ ক্যাপিটাল শেয়ার থাকতে হবে বোর্ড অফ ডাইরেক্টরস। তার মানে আগে ছিল না? আগে ছিল না, আগে ছিল না। আমার চেয়ে আপনার আগে অনেকে হোল্ড করতে, কিন্তু বোনাস দেওয়ার পরে অনেক শেয়ার সেল করে দিয়ে স্পন্সররা বের হয়ে গিয়েছে। কেন? হিটেড মার্কেট এটা করেছে। এখানেও যে ডক্টর মিজান যে কথাটা বললেন, বিনিয়োগকারী বললেন যে প্রথমে বাড়ানোর জন্য কি করেছে আপনার, তারা বোনাস টোনাস এসে দিয়ে তারপরে নিজেরা অনেক শেয়ার নিয়ে তারপরে অফলোড করে তারা বের হয়ে গিয়েছে। এটা তো পুঁজিবাজারের জন্য ভালো লক্ষণ, অবশ্যই ভালো না। এটা ইভেন কোন একটা এন্টারপ্রেনারের জন্য এটা ভালো অ্যাটিটিউড না, ইট ইজ নট গুড অ্যাটিটিউড। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে ন্যাব দেখে, যেটা ডক্টর মিজান কিন্তু প্রপারলি এটা ব্যাখ্যা করেছেন, কিন্তু সেটা হলো আপনি যদি ফান্ডামেন্টাল দেখে করেন তাহলে এক্সপেক্টেড ইপিএস কি হবে,
এক্সপেক্টেড প্রিয় দর্শক, একজন প্রিয় দর্শক আসলে ওনারা খুব আপনাদেরকে দেখেছেন এবং খুব প্রশ্ন করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন। প্রিয় দর্শক, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি প্রশ্নটি করুন। জি জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন, আমি শুনতে পাচ্ছি। এই যে আমি আরএন এর ব্যাপারে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আরএন স্পিনিং যে আজকে 4 বছর ধরে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, এবং আমরা যতটুকু জানি যে কোন পরিচালক যদি এরকম জালিয়াতির সাথে জড়িত থাকে তো অন্য কোনো কোম্পানি লিস্টেড হতে পারে না, কিন্তু তাদেরই আরেকটি কোম্পানি ফায়ার কেমিক্যাল সেটা লিস্টেড করে এই ফায়ার কেমিক্যালও মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এটার ব্যাপারে বিএসসির কাছে আমি নিজে 2-3বার লেটার দিচ্ছি, ডিএসসির কাছে লেটার দিচ্ছি, কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। আজকে 4 বছর ধরে আমাদের কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, এবং আপিল ডিভিশনের যে মামলা শুনানিটা, সেই শুনানিটা এখন 4 বছর ধরে কোনো শুনানি হচ্ছে না। আমার মনে হয় যে আমরা উত্তর দিচ্ছি। যে আরেকটি প্রশ্ন আছে, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। একটু আগে যে আপনারা আলোচনা করছিলেন, আমি স্পেসিফিকলি নাম বলছি ফ্যামিলি টেক্স, এটা মার্কেটে এসেই প্রথম বছর 100% ডিভিডেন্ড দিল, স্টক ডিভিডেন্ড। কিন্তু পরবর্তীতে এটা দেখা গেল এটা 100% যখন ডিভিডেন্ড দিছে তখন আমরা ভাবলাম যে এই শেয়ারটা নিশ্চয়ই ভালো হবে, আগামী বছর অন্তত 50 না 40% ডিভিডেন্ড দিবে, কিন্তু তারা দিল 10%, আর এই বছর তো কোনো খবর নেই। এরকম যদি হয় তাহলে আস্থা কিভাবে থাকবে? না, আস্থা থাকবে না, ঠিকই বলেছেন আপনি। আমাদের অতিথি প্রিয় দর্শক, আসলে দর্শকরা অত্যন্ত, আমার বিনিয়োগকারীরা অত্যন্ত সচেতন যে ঘটনাগুলি ঘটতেছে, আসলে এগুলি শুরু হওয়া উচিত অত্যন্ত সততার সাথে। আরেকজন প্রিয় দর্শক আছেন, প্লিজ আপনি প্রশ্নটি করুন আপনার নাম বলে। হ্যালো, আমার নাম অ্যাডভোকেট জাহিদ। জি জাহিদ ভাই বলুন। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রেগুলেটরি বডি তৈরি করেন, এখন আমাদের সংখ্যা হচ্ছে আমরা কাকে বিশ্বাস করব? বিশ্বাস তো কোনো জায়গা থাকে না, যাকেই দেন বলে যে তাকে তদন্তের জন্য আরেকটা ঊর্ধ্বতন কমিটি। এখন কি এইভাবে যদি চলে তাহলে মানুষের আস্থাটা থাকবে কোথায়? জি আমরা বুঝতে পেরেছি। জি ভাইয়া জাহিদ ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আমরা সবাই সচেতন হলে এগুলি টিকবে না কোনো জিনিস। সবাই যদি আমরা সচেতন হই, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে সচেতনার সাথে কাজ করতে হবে ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্য বিনিয়োগকারী। আরেকজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন ভাইয়া। আচ্ছা লাইনটা কেটে গেছে, পরে করেন আপনি। জি আপনি বলবেন কাইন্ডলি। আগের একটা প্রশ্ন একটু এটা তো ডক্টর মিজান, আরএন আজকে 4 বছর ধরে সেটেল হচ্ছে না, স্পেশাল কোড করা হয়েছে, সেখানে তো ট্রান্সফার করতে পারে নাকি? জি আমি খুব স্পেসিফিক্যালি অ্যাড্রেস করব। জি আপনি ছোট করে, অনেক প্রশ্ন তো আরো প্রশ্ন আসবে, আপনি ছোট করে যদি উত্তর দেন। একটা ছোট প্রশ্ন ছিল যে গুড আর্নিংস আছে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না। জি আসলে ম্যানেজমেন্টের কিন্তু স্বাধীনতা আছে ডিভিডেন্ড অ্যানাউন্স করার অথবা ডিভিডেন্ড না দেওয়ার, এবং ডিভিডেন্ড না দিলেই যে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু ঠিক না। ডিভিডেন্ড অনেক কোম্পানি ডিভিডেন্ড পে না করেও তাদের শেয়ার প্রাইসের খুব আপনার পারসিস্টেন্ট গ্রোথ হয় এবং ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা থাকে। সো আসলে আর্নিংসের কোয়ালিটি আপনার দেখতে হবে যে কী আর্নিংস সে ডিসক্লোজ করছে, ইজ ইট গুড আর্নিংস অর মেড আপ আর্নিংস। আর একটা হচ্ছে নন পেমেন্ট অফ ডিভিডেন্ড, আমি স্পেসিফিক কোম্পানির নামে যাচ্ছি না, যাওয়ার ঠিক হবে না। না, একটি কোম্পানি 100% আপনার বোনাস দিল, এটা এই তারপরের বছর 10%, এটা বলেন আপনি আমাকে। একটা কোম্পানির যে 100% স্টক ডিভিডেন্ড দেওয়ার খুব ইমিডিয়েট আফটার দে গট লিস্টেড ইন দিস স্টক এক্সচেঞ্জ, এইটা ডেফিনেটলি ইটস নট এ গুড প্র্যাকটিস। এবং আপনি দেখছেন যে এটা স্টক ডিভিডেন্ড, আমি একটু আগে বলেছি স্টক ডিভিডেন্ড আসলে যেটা করে নাম্বার অফ শেয়ারকে বাড়িয়ে দেয় এবং ইপিএস এবং ফিউচার ফ্রি ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লোকে প্রপোর্শনেটলি কমায় দেয়, অনেক কমে যায়, এতে করে প্রাইস অ্যাডজাস্টেড হয়ে যায় এবং আলটিমেটলি ইনভেস্টরদের ওয়েলথের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। এবং এই যে 100% স্টক ডিভিডেন্ড দেওয়া হলো যে প্রফিট থেকে, এই প্রফিটটা কি ক্যাশ প্রফিট ছিল না অ্যাক্রুয়াল প্রফিট ছিল? এমন অনেক সময় হয় যে ম্যানেজমেন্ট দে রিপোর্ট অ্যাক্রুয়াল প্রফিট হুইচ ইজ নট সাপোর্টেড বাই ক্যাশ অপারেটিং ক্যাশ ফ্লো অফ দি বিজনেস। সেক্ষেত্রে এই প্রফিটটাই কিন্তু প্রশ্নবিদ্ধ প্রফিট। এই জন্য রেগুলেটর বা স্টক এক্সচেঞ্জ তারা কিন্তু প্রশ্ন করতে পারে যে প্রফিট যখন দেয়া হচ্ছে, ইফ ইট ইজ বিং সাপোর্টেড বাই এনাফ অপারেটিং ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি। জি হ্যালো ভাই, আপনি কি বলবেন কিছু? হ্যাঁ শিওর, আমি এই ব্যাপারটাতে যেটা যে মিজান যেটা বললেন যে একটা কোম্পানি চাইলে তার ডিভিডেন্ডের যে পলিসি, না প্রশ্নটা হেলাল ভাই প্রশ্নটা স্পেসিফিক করেছে যে প্রথমবার এসে আপনি 100% স্টক দিলেন, মানে শেয়ার সংখ্যা বাড়াই দিলেন, আবার পরবর্তী বছরে গিয়ে মাত্র 10%, আর পরের বছর কোনো খবরই নেই। আমি সেটাই বলছি যে আবার একই কোম্পানির আরেকটা সিস্টার অর্গানাইজেশন লিস্টেড হইছে, ওইটাও একই অবস্থা। আমি সেটাই বলছি যে কি হবে, যদিও আপনার এটা কোম্পানির আপনার কি ডিসক্রিপশন আছে,
কিন্তু এসএসসির একটু দেখার ব্যাপার আছে যে কোম্পানি কি তার কোম্পানির মানে প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য বা লং টার্ম কোনো ভিশন থেকে করেছে, নাকি আপনার এক্সপ্লয়েট করার জন্য করেছে। যখন আপনি 100% যখন আপনি দিয়ে ফেললেন, দিয়ে যখন আপনি 1 বছর পরে 10% তারপরে জিরোতে চলে গেলেন, অবশ্যই তাদেরকে ব্যাখ্যা করতে হবে। কারণ আপনার প্রফিটেবিলিটি যদি এমন হয় যে কোনো একটা কারণে কোনো একটা সেক্টর ধসে গিয়েছে এবং সেজন্য ওই কোম্পানির আপনার কী হয়েছে, প্রফিট আপনার অনেক অনেক কম হয়েছে, সেটা একটা ব্যাখ্যা হতে পারে যে আমরা অনেক প্রফিট করেছিলাম, এবার আমরা প্রফিট করতে পারি নাই। কিন্তু 100% থেকে জিরোতে চলে যাবে, সেই জায়গাটা আমি মনে করি যে অবশ্যই, কারণ আমি মনে করি কোম্পানির ফ্রিডম থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম যেহেতু অনেকে অ্যাবিউজ করছে নিয়মগুলোকে, সেখানে এসএসসির ব্যাখ্যা থাকা উচিত এসএসসির কাছে। যদি একটা সার্টেন লিমিটের বাইরে চলে যায় আপনার ডিক্লারেশন, তাহলে তার ব্যাখ্যা করতে পারা উচিত, এবং যদি গ্রহণযোগ্য ব্যাখ্যা হয় তাহলে এসএসসি বলবে ফাইন। এবং এসএসসি যদি ব্যাখ্যা নেয় তাহলে একজন বিনিয়োগকারীও জানবে যে এই যে কম দিয়েছে তার একটা কারণ আছে, হয়তো দেখা গেছে কি সামনের দিকে মানে ভালো দিতে পারে। কিন্তু এই মেসেজগুলো যেগুলো আসছে সেই প্রত্যেকটাই কিন্তু আপনার ম্যানিপুলেটিভ মেসেজ। সেই জায়গাটা আমি মনে করি যে এসএসসি স্ট্রংলি অ্যাক্ট করতে হবে যদি স্টেবিলিটি চান। আর কি কিছু আছে? আর একটা প্রশ্ন ছিল ওভারল্যাপিং রেগুলেটরি এনভায়রনমেন্ট। আমি কার কাছে যাবেন ওনারা? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, স্টক এক্সচেঞ্জ ইটসেলফ রেগুলেটর, এখানে অডিট প্রফেশন আছে, এখন নতুন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আসতেছে, বাংলাদেশ ব্যাংক আছে। সো বিনিয়োগকারীদের মধ্যে একটা মানে আনসার্টিনিটি অথবা মানে এম্বিগুইটি সৃষ্টি হচ্ছে যে আসলে হু ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল। এখানে আই হ্যাভ টু বি ভেরি আনএম্বিগুয়াস। আসলে স্টক এক্সচেঞ্জের প্রাইমারি রেগুলেটর হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। দে হ্যাভ টু বেয়ার দি আলটিমেট রেগুলেটরি রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তবে ইন্ডিয়াতে যেটা আছে, একাধিক রেগুলেটর যখন থাকে, যেমন সেন্ট্রাল ব্যাংক, আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, এদের মধ্যে একটা সমন্বয় বিধানের জন্য দেয়ার ক্যান বি অ্যানাদার বডি। যেমন ইন্ডিয়াতে আপনি দেখছেন ইউকে সিনহা সাহেব উনি বলে গেছেন যে সেক, ওদের ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, এদেরকে এবং আরবিআই এদের মধ্যে কোলাবোরেট করার জন্য কোর্ডিনেট করার জন্য দ্যার ইজ এ সুপ্রা বডি হুইচ ইজ সুপারভাইজ বাই দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। তো আমাদের দেশেও কিন্তু ওই ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সির মতো করে একটা সুপ্রা বডি থাকতে পারে, যারা এই ইন্টার রেগুলেটর যেগুলো আছে এদের মধ্যে সমন্বয় সাধনে একটা বড় মানে নিয়ামক ভূমিকা পালন করতে পারে। এখানে আমি আরেকটু অ্যাড করি, কিছুদিন আগে আপনার একটা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনার লিস্টেড হওয়ার ক্ষেত্রে মানে আইপিওর ক্ষেত্রে এসএসসি আপনার অ্যাপ্রুভ করে ফেলেছিল। তারপরে তাদের যে আপনার রেগুলেটর, সেই রেগুলেটর বলেছে যে আমাদের এখানে কমপ্লাই করা নাই। অ্যাট দ্য এন্ড কিন্তু আপনার কী করলো, আপনার এসএসসিকে কিন্তু এটা ক্যান্সেল করতে হলো। তার মানে কি, আপনার যদি প্রাইমারি একটা রেগুলেটর থাকে, ইন্স্যুরেন্সের জন্য একটা, ব্যাংকের জন্য একটা প্রাইমারি রেগুলেটর থাকে, কিন্তু প্রথমে ওইখান থেকে আসতে হবে, প্রাইমারি রেগুলেটরকে কমপ্লাই করতে হবে অবশ্যই। এবং এসএসসি আপনার এই এসএসসির জায়গা থেকে আগে দেখবে প্রাইমারি যারা রেগুলেটর তাদেরকে কমপ্লাই করেছে কিনা। যদি না করে থাকে তাহলে আলটিমেটলি এসএসসি কোনো স্টেপ নিতে পারে না, প্রাইমারিটাকে মানতেই হবে। এখন একজন বিনিয়োগকারী কি করবে? হ্যালো ভাই, একজন প্রিয় দর্শক একটি প্রশ্ন করতে যাচ্ছেন। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলামিন বলছি গুলশান থেকে। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আইপিও সম্পর্কে। মার্কেটে যে এক্সিস্টিং শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলাই নিয়েই মার্কেট অনেক সময় হিমশিম খাচ্ছে, মার্কেট ঠিকমতো চলতে পারতেছে না। তো নতুন নতুন আইপিও মানে প্রতি মাসেই 2-3টা করে আইপিও বা 1-2টা আইপিও থাকতেইছে। এটা তো আসলে শেয়ার যত বেড়ে যাবে ওই মার্কেটের টাকাগুলা তো ওই সব শেয়ারের মধ্যে ডিভাইড হয়ে যাবে। মার্কেটে তো টাকা বারবার আসতেছে না, বাট শেয়ার আসতেছে প্রতি মাসে। তো এই কারণে তো মার্কেট আসলে ঠিকমতো দাঁড়াতে পারবে না। এটা কেন হচ্ছে? আচ্ছা, যে প্রিয় দর্শক, আরেকজন প্রিয় দর্শক আছেন প্রশ্ন করার জন্য, নামটি বলে প্রশ্নটি করুন। আইপিওর কথা বলেছেন, নতুন নতুন আইপিও। জি, লাইনটা কেটে গেছে। আচ্ছা, নতুন আইপিওর ক্ষেত্রে যে বলছেন, তো আইপিও তো না, স্টক মার্কেটেই হলো নতুন ইস্যু, নতুন সিকিউরিটিস, নতুন ইকুইটি এগুলো আসার জন্য আইপিও আসবে, এবং আইপিও আসলে মার্কেট কিন্তু ডাইনামিজম বাড়বে, মার্কেটের লিকুইডিটিও বাড়তে পারে। প্রশ্নটা হলো আইপিও আসলে কি দামে আসছে, আইপিওর মানে অ্যাপ্রুভাল প্রসেস যেটা আসছে সেটা কি স্বচ্ছ প্রক্রিয়া দিয়ে আসছে, যে বুক বিল্ডিং মেথডটা ফলো করা হচ্ছে সেটা কতটুকু ট্রান্সপারেন্ট ছিল। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত 5 বছরে এরকম অলমোস্ট 70 to 80 আইপিওজ আসছে, অলমোস্ট 75% অফ দেম তারা কিন্তু দে আর ট্রেডিং ফার বিলো দেন দি অফার প্রাইস। তাহলে একটা প্রশ্ন জাগে, একটা হলো যে ওই যে অফার প্রাইসটা অ্যাপ্রুভ করা হয়েছিল সেটা কি আসলে ওই কোম্পানির মৌলভিত্তির সাথে কনসিস্টেন্ট ছিল কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যদি না, আপনি ডক্টর মিজান রিসেন্টলি একটা জিনিস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, আগে আইপিও আসলে আইপিওর এগেইনস্টে ফাইন্যান্স করা যেত, কিন্তু এটা এখন আইপিও আসলে 1 মাস ফাইন্যান্স করা যেত না। গতবার যে আইপিওটা আসছে সেটা 20 টাকা আসছে, কিন্তু এটা এখন চলতেছে মনে করো 25-26 টাকা। এটা এরকম বাবেল হয়নি, তাহলে এটা একটা কিন্তু ভালো সিদ্ধান্ত হয়েছে। যে আমার মনে হয় যদি আপনি যেটা বলেছেন সঠিক প্রাইসিং এবং ভালো আইপিও যদি আসে, একটা পয়েন্ট বলা খুব জরুরি।
আইপিওর মাধ্যমে কিন্তু ক্যাপিটাল রেজ করা হয়। এবং আমরা দেখেছি যে ইন মেনি আইপিও কেজেস এই ইকুইটি ক্যাপিটালটাকে আপনার লোন বা ডেট রিপেমেন্টের জন্য ব্যবহার করতে অনুমোদন দেওয়া হয়েছে। আপনি মনে রাখবেন, যখন আপনি ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করতে আইপিওর অর্থ ব্যবহার করার অনুমোদন দিবেন, তখন কিন্তু কোম্পানির প্রোডাক্টিভ ক্যাপাসিটি কিন্তু বাড়ছে না এবং এই কোম্পানির ফিউচার আর্নিংস গ্রোথ কিন্তু রিয়ালাইজড হবে না। তো এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন যে আমরা নিউ ইকুইটি ক্যাপিটালকে ডেট রিপেমেন্টের জন্য কতটুকু দিব, কেন দিব, এবং সেটার এই ফান্ডের ব্যবহার কতটুকু স্বচ্ছতার মধ্যে দিয়ে হচ্ছে, দ্যাট শুড বি এনশিওর। যে আমাদের অ্যাকচুয়ালি সময় একেবারে নেই। হেলাল ভাই, আপনি কাইন্ডলি অল্পতে আমি এই পয়েন্টটাতে বলবো, না জাস্ট এক সেকেন্ডে বলতে হবে। এই পয়েন্টটাতে বলবো, এখন আমাদের হতাশ হওয়ার কিছু আছে কিনা ওটাই বলেন। এখন মার্কেট যে অবস্থায় আছে, আইপিও যত সম্ভব ডিসকারেজ করা উচিত মার্কেট স্টেবল না হওয়া পর্যন্ত। আইপিও আসা মানে হলো ওভার সাপ্লাই আরো তৈরি হচ্ছে, কিন্তু ডিমান্ড যেহেতু আমরা ক্রিয়েট করতে পারছি না, সেজন্য আমি মনে করি এই মুহূর্তে আমাদের আইপিও স্বচ্ছভাবে আসলেও আইপিও ডিসকারেজ করা উচিত। মার্কেট যখন স্টেবল হবে তখন এই মার্কেট হিটেড মার্কেটে আপনার অনেক আইপিও নিয়ে আসবে, অনেক। এক সেকেন্ডে মার্কেটকে খুব ডিপ্রেসড মার্কেট, বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করার জন্য মার্কেটের মাইক্রো স্ট্রাকচার যেটা আছে সেটাকে আরও এফিশিয়েন্ট করতে হবে। টেকনিক্যাল যে ফল্টসগুলো ধরা পড়ছে সেখানে রিসেন্টলি, এইখানে এখন এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ দর্শক, এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দুজন অতিথি দুজনে অত্যন্ত বিশেষজ্ঞ এবং অত্যন্ত ভালো বলেন এবং অত্যন্ত সুন্দর বলেছেন। আমরা বিশ্বাস করি এখান থেকে আমরা অনেক কিছু শিখব এবং আপনারা সবসময় এই মার্কেট ওয়াচের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা আমাদেরকে জানাবেন। আপনাদের থেকে সাজেশন নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজাবো। আমাদের লক্ষ্য একটাই, একটি শক্তিশালী, কার্যকর এবং জবাবদিহি পুঁজিবাজার গড়ে তোলা, যে পুঁজিবাজারের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে এবং যেখানে আমাদের দেশের উন্নতি হবে। এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে মার্কেট ওয়াচ কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।